আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্ক্রিনে দেখতে পাচ্ছ জিএসটি তথা গুচ্ছ ভর্তি পরীক্ষার এই ইউনিটের ইংলিশ প্রশ্ন, সেটা আমি আজ সমাধান করব। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অনেকগুলো বিশ্ববিদ্যালয় মিলে প্রথম কোনো পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং আমিও প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষার কোনো ইংলিশ প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। তো তোমরা যারা এই ইউনিটের মিন্স বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য নিশ্চয়ই আমার এই ক্লাসটি ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। পাশাপাশি তোমরা যারা কিছুদিনের মাঝেই গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এবং এর পাশাপাশি তোমরা এখনো যারা খুব ছোট আছো, মিন্স এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা 21-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের জন্য নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি একটু লম্বা হবে, কারণ আমি তোমাদেরকে প্রতিটা প্রশ্নের আনসার একবার অ্যানালাইসিস করে দেখাবো, যেগুলো নিশ্চয়ই তোমার চিন্তা জগতে অনেকটা পরিবর্তন এনে দিবে, তোমার পড়াশোনার প্রস্তুতিতেও নিশ্চয়ই তোমাকে হেল্প করবে। তারপর তোমরা যারা এই ইউনিটে মিন্স বিজ্ঞান বিভাগ থেকে আজকে পরীক্ষা দিয়েছিলে, প্রশ্নটা কেমন হয়েছে সেটা আমি শেষ দিকে বলবো। প্রশ্নগুলো কোথায় থেকে এসেছে সেগুলো আমি যখন তোমাদেরকে প্রতিটা প্রশ্ন দেখাবো সেটা এক্সপ্লেন করব। এবং তোমরা যাদের যাদের পরীক্ষা আজকে ভালো হয়নি, তোমাদের প্রত্যাশা মতো হয়নি, তোমাদের আসলে করণীয় কি হতে পারে সেটা নিয়েও একটু শেষ দিকে কথা বলবো। তাহলে 10টি ইংলিশ প্রশ্ন তোমাদের বিজ্ঞান বিভাগের মিন্স এই ইউনিটের ইংলিশ প্রশ্নে, এবং বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদেরকে বাধ্যতামূলকভাবে 10টি ইংলিশ প্রশ্নের আনসার করতে হয়েছিল। তো 10টি ইংলিশ প্রশ্নের 4টি এসেছে প্যাসেজ থেকে। দেখতে পাচ্ছ তোমরা 2, 4, 6, 8 লাইনে একটা প্যাসেজ দিয়েছে এবং এই প্যাসেজ থেকে 4টি প্রশ্নের সমাধান করতে বলা হয়েছে। তো আমি 4টি প্রশ্নের সমাধান করব। তবে বলে রাখি, প্যাসেজ সমাধানের একটা প্যাটার্ন আমি ফলো করি এবং আমার স্টুডেন্টদেরকে বলে থাকি। আমার অনেকগুলো ভিডিও আছে প্যাসেজ সমাধান নামে, তোমরা সেগুলো দেখতে পারো। যেটা আমি করি সেটা হলো এই: আমরা প্যাসেজ যখন সমাধান করা শুরু করবো, আমরা প্রথমে প্যাসেজটা রিডিং পড়া শুরু করব না, বরং প্যাসেজ থেকে যেই 4টা প্রশ্ন আছে 5টা প্রশ্ন আছে সেগুলোকে আমরা একটু শুধু প্রশ্নগুলো রিড আউট করবো, প্রশ্নের আন্ডার যে অপশনগুলো আছে সেগুলো রিড আউট করবো না। ফলে ফার্স্ট কোশ্চেনটা একটু পড়ে যাই আমি তোমাদের সাথে নিয়ে। দ্য রাইট ব্রাদার্স আর কল্ড দ্য ফাদার্স অফ এভিয়েশন বিকজ দে, আমি একটা কলম নিচ্ছি তোমাদের জন্য, হ্যাঁ, অস্ত্র নিচ্ছি যেন তোমরা বুঝতে পারো কোথায় কি আছে না আছে। অস্ত্রটা নিয়ে ফেলেছি। তাহলে ফার্স্ট সেন্টেন্স হলো দ্য রাইট ব্রাদার্স আর কল্ড ফাদার্স অফ এভিয়েশন, মানে রাইট ব্রাদার্সকে ফাদার্স অফ এভিয়েশন বলা হয়। কেন বলা হয় সেটা হলো আমাদের আনসার, নিশ্চয়ই প্যাসেজে আছে, আমরা কোথাও পেয়ে যাব। অপশন 2, ওই যে ABCD গুলো পড়তে যাওয়া যাবে না, এগুলো পড়তে গেলে তুমি কিন্তু খুব ভেজালে পড়ে যাবা। নাম্বার 2, দ্য রাইট ব্রাদার্স নিশ্চয়ই ডাব্লিউটা ক্যাপিটাল হওয়া উচিত। দ্য রাইট ব্রাদার্স মেড টয়েস, তাহলে এই দুই ভাই মিলে টয়েস তৈরি করেছিল। দ্যাট কিছু একটা অপশনে বলতে চাইছে এমনটা, রাইট ব্রাদার্সরা টয় তৈরি করেছিল কোন একটা কারণে। কি কারণে তারা করেছিল আমরা সেটা ওখানে পাবো, টয়েস যেখানে আছে নিশ্চয়ই সেখানে। থার্ড যে কোশ্চেনটা আছে, দ্য রাইট ব্রাদার্স ইন্টারেস্ট, মানে রাইট ব্রাদারদের আগ্রহ ইন দ্য অ্যারোনটিক্স এর প্রতি লেড টু, কিস, মানে এই রাইট ব্রাদার্সদের যে আগ্রহটা অ্যারোনটিক্স এর প্রতি, সেটা আসলে কিসের সূচনা করেছিল, অথবা তাদের আগ্রহটা কিসের দিকে আমাদেরকে ধাবিত করেছিল। সরি, আমি একটু অসুস্থ ফিল করছি আসলে। 4 নম্বর কোশ্চেনটা হলো এ সিমিলার ওয়ার্ড টু প্রোপালজন যে শব্দটা আছে, এই প্রোপালজন শব্দটার সিনোনিম কি। প্রোপালজন শব্দটা নিশ্চয়ই প্যাসেজে আছে, যদিও প্রোপালজন শব্দটা নিয়ে আমার একটা কথাও আছে, সেটা বলবো। তাহলে দেখো, ফার্স্ট প্রশ্নটা আমরা পেয়ে গেলাম হলো দ্য রাইট ব্রাদার্স আর কল্ড দ্য ফাদার অফ এভিয়েশন বিকজ দে, এবং এই 4টা প্রশ্নের প্যাসেজ থেকে এসেছে। তাহলে আমরা শুরু থেকে শুরু করছি। দেখো, আমরা কুইক রিডিং পড়বো। অরভিল অ্যান্ড উইলবার রাইট, দ্য ইনভেন্টরস অফ দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন, বুঝতে পেরেছো আমি একবার আক্ষরিক অনুবাদ করছি না, হ্যাড অলওয়েজ হ্যাড আ কম্পেলিং ইন্টারেস্ট। কম্পেলিং ইন্টারেস্ট মিন্স খুব খুব বেশি ইন্টারেস্ট ইন অ্যারোনটিক্স অ্যান্ড মেকানিক্স, তাদের দুজনের অ্যারোনটিক্স অ্যান্ড মেকানিক্স এর প্রতি খুব বেশি ঝোঁক ছিল। অ্যাজ ইয়াং বয়েজ দে আর্নড মানি বাই মেকিং অ্যান্ড সেলিং কাইটস অ্যান্ড মেকানিক্যাল টয়েস। দেখো তো আমরা কোনো প্রশ্ন আনসার পাচ্ছি কিনা। দে আর্নড মানি বাই মেকিং অ্যান্ড সেলিং কাইটস অ্যান্ড মেকানিক্যাল টয়েস, টয়েস দিয়ে একটা প্রশ্ন আছে। কত নম্বর প্রশ্ন বলো তো?
ইয়েস, আমাদের প্রশ্ন নাম্বার হলো 2। প্রশ্ন নাম্বার 2 কোথায় আছে বলো তো? প্রশ্ন নম্বর 2, দ্য রাইট ব্রাদার্স মেড টয়েস দ্যাট। কেন তারা মেড টয় করে ক্রয় করেছিল? বলা আছে দে আর্ন, দেখো লেখা আছে দে আর্ন মানি বাই মেকিং অ্যান্ড সেলিং কাইটস অ্যান্ড মেকানিক্যাল টয়েস। তাহলে 2 নম্বর প্রশ্ন আনসার আমরা ডিরেক্টলি পেয়ে গেছি। দ্য রাইট ব্রাদার্স মেড টয়েস দ্যাট used gasoline as their source of propulsion, কথা আছে could fly, they sold for money। হ্যাঁ, they sold for money ডিরেক্টলি লেখা আছে ভাই, they earn money। তো আর্ন মানি মানে কি? টাকা উপার্জন করা। দে সোল্ড ফর মানি মানে ঘুরে ফিরে দিচ্ছে, ডিরেক্টলি তোমাকে আনসার দিবে না, নিশ্চয়ই এক্সাক্ট ওয়ার্ড দিবে না। একটা আমার প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন আনসার আমরা পেয়ে গেলাম। এবার আসো দেন পড়তে থাকি। লেটার পরে, দে বিল্ট আ প্রিন্টিং প্রেস অ্যান্ড অপারেটেড আ বাইসাইকেল রিপেয়ার শপ, কিছু একটা তোমরা বুঝে নিচ্ছ। ইন 1903 দ্য রাইট ব্রাদার্স বিল্ড দেয়ার ফার্স্ট এয়ারপ্লেন। দে ইভেন ডিজাইনড অ্যান্ড বিল্ড দেয়ার ওন সোর্সেস অফ প্রপালশন। দেখো প্রপালশন দিয়ে একটা শব্দ আছে, কিন্তু প্রশ্নই ছিল আমাদের একটা। 4 নাম্বার, এ সিমিলার ওয়ার্ড টু প্রপালশন ইজ। এই প্রপালশন শব্দটার মানে কি? মানেটা আমরা একটু এক্সপ্লেন করেছে, দেখো একটা হাইফেন দিয়ে। প্রপালশন বলছে এ লাইট ওয়েট গ্যাসোলিন ইঞ্জিন, এটা বলছে। এখন তুমি হয়তো ওটা দিয়েও কিছু বুঝতে পারছো না প্রপালশন মানে কি। প্রপালশন মানে হলো মূলত থাস্ট, মানে খুব সজোরে ধাক্কা দেওয়ার মতো একটা বিষয়। হ্যাঁ, শব্দটা এখানে নাউন। এবং ভালো দিক হলো এই প্রপালশন শব্দটা এইচএসসির ইংলিশ ফর টুডে বইতে 2বার আছে। একবার আমি ধরতে পেরেছি 2বার এসেছে। আছে কোথায় কোথায়, যদি তোমরা বিশ্বাস করতে না চাও, মানে যদি কারো সন্দেহ হয়, নিশ্চয়ই তুমি একবার চেক করতে পারো, ডকুমেন্টটা দিচ্ছি তোমাদের। ট্যুরস এন্ড ট্রাভেল নামে একটা ইউনিট আছে, সেখানকার ফার্স্ট লেসনটা খুঁজবা, সেখানে এই কি বলে প্রপালশন শব্দটা আছে। আরেকবার আছে কোথায়, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, এখানে তোমরা পাবা, সেটা ইউনিট 15, পুরাতন বইয়ের ইউনিট 15, যেটা আছে অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, এবং লেসন 2 সেখানে এই বইটা আছে, মানে এই ওয়ার্ডটা আছে প্রপালশন। এবং আমার কাছে একটা বই আছে, বইটাকে আমি বলি লাল বই, এই যে ইএফটি বেসিক হ্যাক্স নামে। এই বইটার তোমরা যদি যদি কারো কাছে থেকে থাকে, তোমরা 199, এই বইতে এই শব্দটা 2বার আছে। একটা আছে 199 নম্বর পৃষ্ঠা, আরেকটা আছে 272 নম্বর পৃষ্ঠা, মানে 272। তো তোমরা যে কোনো একটা পৃষ্ঠা খুললেই পেয়ে যাবে 272 অথবা 199, 2 পৃষ্ঠায় এই ওয়ার্ডটা ডিরেক্টলি দেওয়া আছে সিনোনিম আকারে। আমার কাছে এখন ডিরেক্টলি 272 নম্বর পৃষ্ঠা আমি খুলতে পেরেছি। হ্যাঁ, 272 নম্বর পৃষ্ঠার অনেকগুলো ভোকাবুলারি আছে। শেষ দিক থেকে 3 নম্বর প্রপেল লেখা আছে, সম্মুখে চালানো, থ্রো, বুস্ট, থাস্ট, ইম্পেল, অ্যাডভান্স। থাস্ট শব্দটা আছে থার্ড সিনোনিম আকারে। ফলে কেউ বলতে পারবা না যে এই প্রশ্নটা মানে বাহির থেকে এসেছে। এটা কিন্তু মেইন বইয়ের একটা ওয়ার্ড। তুমি মেইন বইটাকে একটু ভালো করে পড়তে পারলে হয়তো শব্দটা খুব ইজিলি আনসার করতে পারতে। ডেফিনেটলি তুমি এটা পেরেছো। প্রপালশন মিন সজোরে ধাক্কা দেওয়ার মতো কোনো একটা বিষয়। লেখা আছে লাইট ওয়েট গ্যাসোলিন ইঞ্জিন, এটার একটা এক্সপ্লেনেশন, এটা কি সেটা বুঝিয়েছে। তবে প্রপালশন শব্দটার সিমিলার মিনিং হলো থাস্ট, সজোরে ধাক্কা দেওয়ার মতো কোনো একটা বিষয়। হ্যাঁ, তাহলে আমি মনে হয় তোমাদেরকে 4 নম্বর প্রশ্নের আনসারটা বোঝাতে পেরেছি। তাহলে আমাদের আনসার শেষ, 2 আর 4 হইল কে কে। এরপর আমরা পড়তে থাকি। বাই 1905 they had perfected the first airplane that could remain airborne for half an hour at a time. As the contributors of one of the most outstanding engineering achievements in history, the Wright brothers are called the fathers of aviation। একটা প্রশ্ন আর একটা ক্লু পেয়ে গেছি। কত নম্বর প্রশ্ন? ফার্স্ট প্রশ্ন। আমার কাছে যে প্রশ্নটা আছে এটা সম্ভবত সেট 2 এর প্রশ্ন। তো দেখো এখানে আনসার কি হবে? সরি अगेन। 1 নম্বর প্রশ্ন, the Wright brothers are called the fathers of aviation because, তাদেরকে কেন এভিয়েশনের পিতা বলা হয় বা পিতাদয় বলা হয়, কেন বলো তো? A, because they flew the first flying machine, invented and flew the first flying machine, designed flying machine for airlines, designed flying machine that could land on water। দেখো আমরা কোনো কথা পাইনি এমন টাইপের, যে ফোর্থ অপশন ল্যান্ড অন ওয়াটার, এমন কোনো অপশন আমরা পাইনি। তাহলে এ বি সি 3টে অপশনে আমরা পেয়েছি। এখন কোন অপশন দিলে বেশি স্যুট করে, কেন ওদেরকে বলা হয়েছে? দেখো একটা কথা আমরা এখানে পেয়েছি যে কোথায় আমরা ফাদার্স অফ এভিয়েশন অ্যাজ দ্য কন্ট্রিবিউটরস অফ ওয়ান অফ দ্য, মানে তারা যেহেতু কন্ট্রিবিউটর ছিল এই জন্য তাদেরকে ফাদার্স অফ এভিয়েশন বলা হয়। নিশ্চয়ই কারণটা আরো আগে ছিল। বলছি কি, দেখো এখানে লেখা আছে
এই যে 1903 থেকে পড়ো। In 1903 the Wright brothers built their first airplane. They even designed, তারা ডিজাইন করেছে, build their own source of propulsion, a lightweight gasoline engine. By 1905 they had perfected the first airplane that could remain airborne, মানে airborne for half an hour at a time. এই airborne মানে কি, that could remain airborne for half an hour at a time, মানে কি তারা একসাথে যেটা, যে বিমানটা প্রায় হাফ অ্যান আওয়ার মিনস আধা ঘন্টার মতো এয়ারবোর্ন থাকতে পারে, মানে আকাশে থাকতে পারে, উঠতে থাকতে পারে। তার মানে এখানে আমরা তিনটা পয়েন্ট পেলাম। সে তারা ডিজাইন করেছে, তারা বিল্ড করেছে, এবং তারা কিন্তু ফ্লিউ করতে পেরেছে। ফলে আনসার কি এ দিলে মিলে? ফ্লিউ দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন? না। ইনভেন্ট অ্যান্ড ফ্লিউ নাকি ডিজাইন, কোনটা দিবা? ইয়েস, দেখো এই এ বি সি সি তিনটা অপশনে কাছাকাছি, তবে এমন একটা অপশন দিতে হবে যে অপশনটা সবাইকে কভার করে। আমি আনসার ধরবো বি কে। কেন? দেখো ভাই, ইনভেন্ট মানে কি, যদি আমি ইনভেন্ট ধরি ডিজাইন চলে আসবে, মানে ইনভেন্ট নিশ্চয়ই সে আবিষ্কার করেছে। এখন আবিষ্কার করেছে মিন্স কি, সে নিশ্চয়ই আবিষ্কার করার আগে ডিজাইন করেছে, আগে ডিজাইন করে মানুষ, ডিজাইনটা যখন সাকসেসফুল হয় তখন সে ইনভেন্ট, আমরা বলি ইনভেন্ট করে ফেলছে। এখন ইনভেন্ট করার পর এটাকে একবারে বলা যায় কি বলা হয়, ইনভেন্ট করে ফেলেছে, দেন এটাকে আকাশে উড়িয়েছে। তাহলে আমরা ফ্লিউ এটাও ঠিক, ডিজাইন এটাও ঠিক, কিন্তু আমরা বি নাম্বার আনসারটা দিলে একবারে সবকিছুকে কভার করে ফেলবে। তাহলে আনসার দেবো আমরা বি, যে তারা ইনভেন্ট করেছে এন্ড ফ্লিউ করেছে, দ্য ফার্স্ট ফ্লাইং মেশিন। আনসার দিব আমরা বি। তাহলে একের আনসার শেষ, দুইয়ের আনসার শেষ, তিনের আনসার হয়নি এখনো। তিনের আনসারটা তোমরা ডিরেক্টলি পারবা। দ্য রাইট ব্রাদার্স ইন্টারেস্ট ইন অ্যারোনটিক্স লেড টু, মানে এই বিমানবিদ্যা অ্যারোনটিক্স এর যে তাদের আগ্রহটা ছিল, এটা আসলে কিসের দিকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছিল, আমাদেরকে ধাবিত করেছিল? এ ফুলিশ থট? না, এমন কোনো কথা এখানে আসেনি। এন্ড এ ফেলিওর, একটা ব্যর্থতা? না, তারা তো ব্যর্থ হয়নি, এমন কথা বলেনি। এই ইউনিভার্সিটি ডিগ্রি ফর ইচ? না, দুজনের জন্য আলাদা আলাদা ইউনিভার্সিটি ডিগ্রি? না, নিশ্চয়ই এটা একটা ইনভেনশন। আমরা বুঝতে পেরেছি এখানে বলছে যে দে ইভেন ডিজাইন বিল্ড দেয়ার ওন সোর্স অফ প্রপালশন, এ লাইট ওয়েট গ্যাসোলিন ইঞ্জিন, মানে সবগুলো পজিটিভ কথা, পজিটিভ। তাদেরকে ফাদার্স অফ এভিয়েশন বলা হয়, নিশ্চয়ই তারা সাকসেসফুল ছিল, তার মানে তারা একটা ইনভেনশন করেছিল। আনসার দিতে হবে আমরা বি। তার মানে 3 নম্বর প্রশ্ন আনসার কি বি। তো এভাবে তোমরা প্যাসেজ গুলো সমাধান করতে পারো। এই ইউনিটে যেহেতু প্যাসেজ এসেছে, নিশ্চয়ই বি সি ইউনিটে প্যাসেজ আসার চান্স আছে। সেখানেও সি ইউনিটের স্টুডেন্টদেরকে মিন্স বাণিজ্য বিভাগের স্টুডেন্টদেরকে তোমাদেরকে প্রায় 12টি ইংলিশ প্রশ্ন, আর বিজ্ঞান মানবিক বিভাগের স্টুডেন্টদেরকে 35টি ইংলিশ প্রশ্নের আনসার যেহেতু করতেই হবে, ফলে ধরে নেওয়া যায় ওনারা একটা প্যাসেজ দিবেন 5 থেকে 7, 4 থেকে 6, 7 মার্কসের। প্রস্তুতি নিতে হবে সেই দৃষ্টিকোণ থেকেই। দেন আমরা নেক্সট যাচ্ছি 5 থেকে 10, অ্যানাদার 6 কোয়েশ্চেন্স। এগুলো আর কোথায় থেকে না, মানে প্যাসেজের আন্ডারে না, এগুলো আলাদা প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ার্ড ইজ আ সিনোনিম ফর হোস্টাইল? হোস্টাইল শব্দটির সিনোনিম কি? এটা যথেষ্ট ইজি প্রশ্ন, ভর্তি পরীক্ষা একাধিকবার এসেছে এবং অলমোস্ট প্রতিটা বইতে এই শব্দটা নিশ্চয় আছে। এবং ভালো দিক হলো এই প্রশ্নটা তোমাদের এইচএসসির যে ইংলিশ ফর টুডে বইটা আছে সেখানেও আছে। বলো কি বলছেন আপনি, মাথা কি ঠিক আছে? ভাই আমার মাথা খুব ভালো ঠিক আছে, আমি খুব ভালো কষ্ট করে ঘাটাঘাটি করে তোমাদের জন্য প্রশ্নটা আসলে কোথা থেকে এসেছে একবার লোকেশন ঠিক করেছি, কারণ আমি জানি যদি আমি বলি মেইন বই থেকে এসেছে, তোমাদেরকে ডকুমেন্ট না দেয়, তোমরা কেউ কেউ বলবা আপনার মাথা ঠিক নেই। তোমরা বলবা, তোমাদের মাঝে অনেক বন্ধুরা কিন্তু এমনটা বলে, মানে আমি কষ্ট করে তোমার জন্য ভিডিও তৈরি করছি, তোমার বন্ধুদের কেউ কেউ হয়তো বলতে পারে সহজে, এবং বলেছেও দেখেছি, মাথা ঠিক নাই। তো আসলে যখন তোমাকে কেউ হেল্প করে, তুমি তার প্রতি গ্রেটফুল থাকা উচিত, তার জন্য একটা দোয়া করা উচিত, তাই না? তো আমাদের অভ্যাসটা আসলে এমন না, কেন যেন আমরা একটু উল্টা রিয়েক্ট করি। মানে এই জন্য বলা হয় যে, মানে যখন কেউ তোমাকে হেল্প করবে, তুমি তাকে হয়তো থ্যাংক ইউ না দিয়েও চলে যেতে পারো, কিন্তু যদি কেউ, ওই সেম লোকটাই যদি তোমাকে হেল্প করতে করতে হঠাৎ করে ভুলক্রমে সে তোমাকে কোন একটা ক্ষতি করে ফেলে, তুমি কিন্তু তারে বকা ঝকা দিতে, গালিগালাজ করতে, তারে পাগল বলতে একটু দ্বিধা করবা না। এটা মনে হয় ঠিক না। একটা মানুষ তোমাকে যদি 100টা কথা বলে, একটা দুটা ভুল হওয়া কিন্তু খুব বেশি অবাস্তব না। জি, 5 নম্বর প্রশ্ন কোথা থেকে এসেছে? তোমাদের ইংরেজি মেন বইটা খোলো, যাদের খুব বেশি সন্দেহ আছে। নিশ্চয়ই আমাকে বিশ্বাস করার খুব দরকার নেই, মোটেও দরকার নেই। পিস এন্ড কনফ্লিক্ট যে ইউনিটটা আছে, লেসন 2 তে আসো। লেসন 2 কোথায় আছে আরেকটু বলবো, কারণ তোমরা হয়তো বলবো এত বড় পেজ আমি কি পড়ে বের করতে পারবো? বলেন আপনি? হ্যাঁ, বলে দিচ্ছি ভাই। লেসন 2 কজেস এন্ড টাইপস অফ কনফ্লিক্ট, কনফ্লিক্ট যে অপশনটা আছে সেখানে তুমি এই হোস্টেল শব্দটা ডিরেক্টলি পাবা, এবং হোস্টেলিটি শব্দটা আছে একবার নাউন এর আগে দিয়ে, হোস্টেল শব্দটা ডিরেক্টলি আছে। একটা বইয়ের কথা বলতে পারি,
লাল বইটা যেটা আমি তোমাদেরকে শুরুতে দেখিয়েছিলাম, এই লাল বইটা, এই লাল বইয়ে ডিরেক্টলি শব্দটা আছে কোথায়? এই লাল বই যদি কারো কাছে থাকে 179 নাম্বার পৃষ্ঠায় আসতে পারো তোমরা। 179 নাম্বার পৃষ্ঠা, 179 নাম্বার পৃষ্ঠায় আসলে একবার 179 নাম্বার পৃষ্ঠার একবার হেডলাইনে দুটা সিনোনিম আছে, একটা একটা হলো কনফ্লিক্ট, একটা হলো হোস্টাইল। ডিরেক্টলি হোস্টাইল শব্দ লেখা আছে শত্রু, পক্ষীয়, প্রতিকূল। সিনোনিম আছে অ্যাডভার্সিয়াল, অ্যাডভার্সারি, অ্যান্টাগনিস্টিক, অ্যান্টিপ্যাথেটিক, কয়েকটা অ্যান্টোনিমও আছে। তো তোমরা হোস্টাইল শব্দটার মানে বুঝতে পেরেছো যে শত্রু ভাবাপন্ন। তাহলে এখানে চেয়েছে আমাদের কি, সিনোনিম কি? তাহলে ভাই ফ্রেন্ডলি মানে বন্ধু সুলভ, ডিস্টেন্ট মানে দূরত্ব, ডিসগাস্টিং মানে ভাল লাগে না। আমার ক্লাসটাকে ডিসগাস্টিং লাগছে কিনা জানি না, যদি ডিসগাস্টিং লাগে নিশ্চয়ই তুমি বলতে পারো ডিসগাস্টিং লাগছে আপনার ক্লাস, ভাল লাগে না, কেন ডিসগাস্টিং লাগছে সেটা একটু বলে যাও যেন আমি ইমপ্রুভ করতে পারি, তাই না? তাহলে নিশ্চয়ই বলছে সিনোনিম কোনটা ভাই, হোস্টাইলের সিনোনিম কোনটা? তাহলে আনফ্রেন্ডলি। উল্টাটা কি? হোস্টাইল মানে শত্রু সুলভ, সিনোনিম যেহেতু মানে সমান সমান কি, সমর্থক শব্দ, আনফ্রেন্ডলি বলতে হবে। 6 নম্বর প্রশ্ন, এটা কোথা থেকে এসেছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস ম্যাচিং দ্য রিলেশনশিপ সাজেস্টেড ইন পেয়ার। মানে এখানে অ্যানালজি কথা লেখা নাই, তবে অ্যানালজি তোমরা বিশেষ করে যারা সিনিয়র স্টুডেন্ট আছো তোমরা এটা জানো, পাশাপাশি বিনিয়র স্টুডেন্টদেরকেও এই প্রশ্নটার ব্যাপারে সতর্ক থাকতে হয়, কারণ চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর সহ একাধিক ইউনিটে এই টাইপের একটা দুটা প্রশ্ন এসে থাকে অ্যানালজি। সিনিয়র স্টুডেন্টরা বা বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের জন্য এটা বাধ্যতামূলক পয়েন্ট। ফ্যান্স এন্ড গ্যালারিজ, আমরা দুটা শব্দের একটা রিলেশন খুঁজে বের করতে হবে আগে। ফ্যান্স এন্ড গ্যালারিজ, ফ্যান্স মানে কিন্তু পাখা না, আমার ফ্যানটা যদিও বন্ধ, ভিডিও করার স্বার্থে ফ্যানটা বন্ধ রাখতে হয়েছে, খুব খুব গরম লাগছে আমার কাছে, কিছু করার নেই। ফ্যান্স মানে এখানে বলতে চাইছে দর্শক, গ্যালারিজ। চিন্তা করো তো, ফ্যান, দর্শক, গ্যালারি, মানে গ্যালারিতে দর্শক থাকে, এটার মধ্যে কি রিলেশন আছে? কি কি হতে পারে বলো তো? দুটা রিলেশন হতে পারে, একটা হলো গ্যালারিতে দর্শকরা থাকে, তাই না? গ্যালারিতে দর্শকরা থাকে, অথবা গ্যালারিতে দর্শকরা বসে। তাহলে গ্যালারিতে দর্শকরা বসে বা থাকে যাই বলি, তাহলে একটা রিলেশন আছে। তাহলে কিছু মানুষ একটা জায়গায় থাকে বা বসে, এমন একটা রেফারেন্স, এমন একটা রিলেশন থাকবে চারটা অপশন যে কোনো একটা জায়গায়। তাহলে আসো, টিমসরা গোল পোস্টে বসে, কি রে ভাই, টিমরা কি গোল পোস্টে বসে? না। রেফারি কি ডিসিশনে বসে? না। অডিয়েন্সরা সিটে বসে? হ্যাঁ, ঠিক আছে তো, ঠিক আছে। ফ্যানেরা গ্যালারিতে বসে বা থাকে, অডিয়েন্সরা সিটে থাকে বা সিটে বসে। তাহলে কাউন্টার্সরা টিকেটে থাকে, এটা কি মিলে? না। তাহলে আনসার ধরবো আমি সি কে, একবার ডিরেক্টলি মিল যাচ্ছে যে গ্যালারিতে ফ্যানরা বসে বা থাকে, তাহলে সিটে অডিয়েন্সরা থাকে বা বসে, ডিরেক্টলি মিল আছে। 7 নম্বর কোশ্চেন আছো, বলবা 7 নম্বর কোশ্চেন নিশ্চয়ই মেইন বইতে নাই, আমি নিশ্চিত মেইন বইতে নাই। না ভাই, 7 নম্বর কোশ্চেনটা একবার ডিরেক্টলি মেইন বইতে আছে। বলবা আপনার মাথাও না আবারও গেছে? না ভাই, আমার মাথা একবারে পুরো ঠিক আছে, আমি খুব চিন্তা করেই একবারে স্বাস্থ্য মানে কি বলে সুস্থ মাথায় বলছি, এটা মেইন বই থেকে ডিরেক্টলি এসেছে। দেখতে চাও কোথায়? তোমার হাতে যে ইংলিশ ফর টুডে বইটা আছে এইচএসসির, সেই বইয়ের তোমাদের হাকালুকি হাওর নামে একটা লেসন আছে না, হাকালুকি হাওর, ওই বইয়ে যাও। ওই গল্পটার শেষে একটা ম্যাচিং দেওয়া আছে টেবিলের মতো, মানে এক পাশে কিছু ওয়ার্ড আর এক পাশে এই ওয়ার্ডগুলোর মিনিং দেওয়া আছে। 5 নম্বরে ম্যাচিং লেখা আছে, 5 নম্বরের সেকেন্ড যে ওয়ার্ডটা লেখা আছে সেটা হলো ইকোসিস্টেম, এবং ইকোসিস্টেমের মিনিংটা সামনে দেওয়া আছে ম্যাচিং এ। তাহলে হাগালুকি হাওরের গল্পটা লেখা শেষ যখন, ম্যাচিং এ আসো 5 নম্বরে, সেখানে আনসারটা দেওয়া আছে ডিরেক্টলি, একবার ডিরেক্টলি। তাহলে ওখানে ডান পাশে ইকোসিস্টেমটা লেখা আছে, আনসার হবে বি। মূলত বলা হয়েছে এ কমিউনিটি অফ লিভিং and non-living things that work together is known as, a community of living and non-living things that work together is known as ecosystem। তো মানে ডান পাশের বক্সে, ম্যাচিং এর ডান পাশে ইকোসিস্টেম লেখা আছে। 2 নাম্বার কথা বলে দিচ্ছি, যেহেতু তোমরা অনেক গালিগালাজ করতে মন চাইবে, কেউ কেউ, নিশ্চয়ই অনেকে না, কেউ কেউ যারা না বুঝে হয়তো কথা বলছো, ইকোসিস্টেম। আর বাম পাশে এই কথাটা লেখা আছে, এ কমিউনিটি অফ লিভিং এন্ড নন লিভিং থিংস দ্যাট ওয়ার্ক টুগেদার ইজ নোন এজ। আবার বলছি কোথায়, হাকালুকি হাওর গল্পটা শেষ হয়ে গেলে ম্যাচিং পাবা, টেবিল, ডান পাশ বাম পাশ 5 নম্বরে, এবং সেকেন্ড ওয়ার্ড হলো ইকোসিস্টেম। বলবা তাহলে 7 নম্বরটা নিশ্চয়ই মেইন বই থেকে আসছে, বুঝলাম, কিন্তু 8 নম্বরটা নিশ্চয়ই মেইন বই থেকে না। আমি আবারও জোর বলা, একবারে সুস্থ মস্তিষ্কে তোমাদেরকে বলছি, ছোটরা, এটা মেইন বই থেকে এসেছে। ম্যানগ্রোভস আর আ গ্রুপ অফ ট্রিজ এন্ড শ্রাবস দ্যাট গ্রো ইন। ম্যানগ্রোভ এটা কোথায় থাকতে পারে বলো তো? এটা নিশ্চয়ই ওই যে সুন্দরবন যেখানে আছে। গল্পটা কি? সেম, লেসন 4 নামে যেটা আছে তোমাদের ওই হাকালুকি হাওরের একটু পরেই একটা লেসন গ্যাপ দিয়ে, সেটার নাম হলো, লেসনটার নাম হলো থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট।
সেম কোথায় আছে, গল্পটা যখন শেষ 4 নম্বর একটা ম্যাচিং আছে টেবিল এ, এক পাশে কিছু ওয়ার্ড আর এক পাশে ওয়ার্ডগুলোর মিনিং দেওয়া আছে, ম্যাচিং করতে বলা হয়েছে। এটা হলো 4 নম্বরে ম্যাচিং। এবং এই ওয়ার্ডটা এই সোয়াম্পস, এই কথাটা বলা আছে কোথায়, এক ডিরেক্টলি দেওয়া আছে 3 নাম্বার ওয়ার্ড, 3 নাম্বার ওয়ার্ড। ইকোসিস্টেম হচ্ছে 2 এ, আর লেসন 4 এর থ্রেডস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্টের ম্যাচিং এ যাও, 4 নম্বর কোশ্চেন যেটা, সেটা 3 নম্বরে দেওয়া আছে। ম্যানগ্রোভস আর আ গ্রুপ অফ ট্রিজ এন্ড shrubs দ্যাট গ্রো ইন swamps, একবার ডিরেক্টলি ওখানে দেওয়া আছে। ম্যানগ্রোভস কি, ম্যানগ্রোভস আর আ গ্রুপ অফ ট্রিজ এন্ড shrubs দ্যাট গ্রো ইন swamps। 9 নম্বর চলে এসেছি, এটা মেন বই থেকে না, তো মেন বইতে এমন একটা কথা আছে, হাইড্রোফোবিয়া। তো এটা তোমরা জানো, ফোবিয়া মিন্স ভয়, ভয়, ফোবিয়া। আর হাইড্রো, এটা সায়েন্সের স্টুডেন্টরা খুব নরমালি জানে, পানির কথা বোঝাচ্ছে। তাহলে হাইড্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ সাপ, হাইড্রোজেন বোম, ডার্কনেস, না না সবাই নিশ্চয়ই দিয়ে আসতে পেরেছো, ওয়াটার, পানির, পানির ভয়। এন্ড লাস্ট প্রশ্নে চলে এসেছি, তবে কথা কিন্তু শেষ হয়নি, কথা আরো আছে। তোমরা যারা যাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে, তোমাদের কি করণীয় হতে পারে, প্রশ্নটা কেমন হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো। 10 নম্বর কোশ্চেনটা যথেষ্ট ইজি, এটা সবাই পারার কথা। হোয়াট ইজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন হলো নেভার, নেভারটা কোন পার্ট অফ স্পিচ, এটা অ্যাডভার্ব, এটা আমরা সবাই মোটামুটি জানার কথা, কখনো এটাকে অ্যাডভার্ব। কখনো হি ওয়াজ নেভার দ্য ওয়াইজার ফর হিজ এক্সপিরিয়েন্স, এটা মূলত কখনো একটা টাইমকে রেফার করছে, কখনো না, হ্যাঁ, আই উইল নেভার গো দ্যার, আমি কখনো সেখানে যাব না, এমনটা বোঝাচ্ছে। তাহলে নেভার শব্দটা অ্যাডভার্ব, আমরা সবাই এটা জানি। তাহলে এবার আমি আসি প্রশ্ন, তোমাদের যাদের যারা পরীক্ষা দিয়ে ফেলেছে ইউনিট স্টুডেন্ট, তোমাদের কি করা উচিত পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে। প্রথমত বলে রাখি, যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা আগে আসলে কখনোই হয়নি, সিম্পলি তোমাকে কেউ এক্সাক্ট কোনো সাজেশন দিতে পারেনি, আমি সহ, যে আসলে প্রশ্ন কেমন হবে, কারণ ওনাদের প্রশ্ন কখনো হয়নি, পরীক্ষাই হয়নি, আমরা কেউ নিশ্চিত করে বলতে পারছি না বা বলা সম্ভব না। হয়তো আমি সহ যারা সাজেশন দিয়েছে টিচাররা, নিশ্চয় ওনারা ওনাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে সাজেশন দিয়েছেন। তো তোমাদেরকে যেটা বলবো, যদি কারো পরীক্ষা খারাপ হয়ে থাকে, প্লিজ হতাশ না হয়ে তুমি সামনে এগিয়ে যাও, তোমার প্রস্তুতিটাকে কন্টিনিউ করো। সামনে তোমার জন্য বাংলাদেশের অন্যতম সেরা দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো আছে পরীক্ষা, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পরীক্ষা আগে হয়েছে লম্বা সময় ধরে, এবং ওই দুটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নের প্যাটার্ন সেম, এবং ওনারা প্রশ্নের প্যাটার্নটা নিশ্চয়ই ভাঙবেন না, ওনাদের ভর্তি পরীক্ষার ইতিহাস বলছে। ফলে আমি বলবো, গুচ্ছতে পরীক্ষা খারাপ হলেও তোমাদের যারা আশা হয়তো না হয়ে কন্টিনিউ করবে নিজের প্রচেষ্টাকে, তুমি জাহাঙ্গীরনগর বাংলাদেশের অন্যতম সেরা, এবং বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে সেরা বিশ্ববিদ্যালয়, এবং অন্যতম সেরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। লাস্ট যে পয়েন্টটা বলবো, পরীক্ষার প্রশ্নটা কেমন হয়েছে, আমি বলবো প্রশ্নটা খুব বেশি কঠিন হয়নি, তবে কঠিন হয়েছে বিশেষ করে তোমরা যারা এই ইউনিট স্টুডেন্ট, কারণ এই ইউনিট স্টুডেন্টদেরকে এত কঠিন প্রশ্ন দেওয়া ঠিক হয়নি। আবার এনডি স্টুডেন্টদের যদিও প্রশ্নটা মানসম্মত, সেম প্যাটার্নের প্রশ্ন বা সেম স্ট্যান্ডার্ডের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটেও হয়েছে, তবে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের যে প্রশ্নগুলো হয়েছে বা ইংলিশের যে প্রশ্নটা, সেটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক ছিল না, এবং এক বলা যায় মোর দেন 90% স্টুডেন্ট এই ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে ইংলিশ প্রশ্ন আনসার করে না। অন্যদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় একবার সবার জন্য বাধ্যতামূলক ছিল এই 10টি প্রশ্নের আনসার করা। ফলে আমি বলবো প্রশ্ন যথেষ্ট কঠিন হয়নি, তবে কঠিন হয়েছে, এবং তার চেয়ে বেশি স্ট্যান্ডার্ড হয়েছে। অন্য যারা বি ইউনিট সি ইউনিট, তাদের জন্য নিশ্চয়ই কঠিন হওয়ার কথা ছিল না প্রশ্নটা। এবং প্যাসেজটা কিন্তু খুব বেশি প্যাঁচ গোছের ছিল না, প্যাসেজে মোটামুটি ডিরেক্টলি আনসার দেওয়া আছে, এবং প্যাসেজ সমাধানের অভ্যাসটা থাকলে বা যাদের ছিল বা যাদের আছে, তোমাদের জন্য প্রশ্নটা নিশ্চয়ই কঠিন হওয়ার কথা না। তো আজকের মতো এখানেই থামবো আমি, ভালো থাকো তোমরা সবাই। ছোট যারা আছো, তোমাদের প্রস্তুতি চলতে থাকুক, ছোটদের জন্য আমার একটা প্ল্যানও আছে, আমি ভিডিওর একবারে ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, তোমরা সেই কমেন্টটা এবং ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।